হরমুজের চাঁদে হারিয়ে গেছে ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ইরানের উপহাস হামলা আরও তীব্র করেছে তেহরান, বিপর্যস্ত ইসরায়েল। ইরানকে বাজে ভাষায় গালির পর ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন খোদ আমেরিকার রাজনীতিবিদদের, দ্রুত যুদ্ধ বন্ধের তাগিদ। ইরানকে বাগে আনতে ট্রাম্পের একের পর এক আলটিমেটাম এবারও কি ব্যর্থ হবে? বিশ্বে কমে আসছে কি আমেরিকার মোড়লগিরির প্রভাব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে আমেরিকার হুমকি, হুঁশিয়ারি আর আলটিমেটামকে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না ইরান। উল্টো ট্রাম্পের হুঁশিয়ারিকে নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরান। বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েল সহ আমেরিকার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা আরও জোরালো করেছে ইরান। একই সাথে খামেনি দেশ সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। আবারও নাকচ করে দিয়েছে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধ জয়ের চাবি কি এখন ইরানের হাতে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামেনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে অর্ধশতাধিক ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় ৫০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে তেলের দাম। পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শিগগিরই খাদ্য আমদানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এসবের মধ্যে আশার বাণী শোনাচ্ছেন মধ্যস্থতাকারী দেশগুলো। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে চলমান সংঘাত চূড়ান্তভাবে বন্ধ হতে পারে বলে ধারণা করছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর অন্তত ৪ জন কর্মকর্তা। তবে শিগগিরই এর ভালো কিছুর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। তিনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? তিনি কি মানসিক রোগী? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ জানিয়ে এমন প্রশ্নই তুলেছেন খোদ আমেরিকার রাজনীতিবিদরা। রবিবার চরম অকথ্য ভাষায় ট্রাম্প ইরানকে হুমকি দেওয়ার পরই ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রভাবশালী রাজনীতিবিদরা। তাগিদ দিয়েছেন যুদ্ধ বন্ধের। প্রশ্ন উঠেছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়েই যে পরিমাণ নাজেহাল হতে হয়েছে আমেরিকাকে, বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার হারিয়ে যে পরিমাণ ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের বাহিনী, এরপরও কি ভৌগোলিকভাবে জটিল ইরানের ভেতরে ঢুকে সেনা অভিযান চালানোর সাহস করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের আকাশে দাপিয়ে বেড়ানো মার্কিন F-15 স্ট্রাইক ইগল যখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, তখন ওয়াশিংটনের দীর্ঘদিনের অজেয় থাকার দম্ভে প্রথম বড় আঘাত লাগে। ৫ সপ্তাহের টানা বোমাবর্ষণে আকাশপথ নিজেদের দখলে রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু একের পর এক বিমান হারানোর ঘটনা প্রমাণ করে ইরান সত্যিকার অর্থেই পাল্টা লড়াই করার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধার অভিযানকে নিজেদের বড় জয় হিসেবে প্রচার করছেন, কিন্তু এই নাটকের আড়ালে লুকিয়ে আছে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির অঙ্ক। পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকার যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নষ্ট হয়েছে চলমান যুদ্ধে, সেটা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ।
ইস্পাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করতে গিয়ে বড় বিপদে পড়ে মার্কিন বাহিনী। বালিতে চাকা দেবে গিয়ে আটকে যায় দুটি বিশাল C-130 হারকিউলিস বিমান। শেষ পর্যন্ত সেই বহুমূল্য বিমানগুলো ইরানিদের হাতে পড়া থেকে ঠেকাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। একটি উদ্ধার কাজের জন্য $25 কোটি বেশি মূল্যের যুদ্ধ সরঞ্জাম হারানো সাধারণ কোনো ঘটনা নয়। এই সংকট একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যিই ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে পারবে? বিমান এবং তার ক্রু উদ্ধারের সময় এতগুলো সরঞ্জাম হারাতে হয়েছে তাদের। সেক্ষেত্রে ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম দখল করা কতটা কঠিন হবে সেটা সহজেই বোঝা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার জেরে মার্কিন রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্নি স্যান্ডার্স সহ অনেক রাজনীতিবিদ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। 7 এপ্রিল মঙ্গলবারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের কষ্টের জন্য প্রস্তুত হও। এমনকি বার্তার শেষে আলহামদুলিল্লাহ লিখে তিনি তৈরি করেছেন অদ্ভুত এক বিপরীতমুখী পরিস্থিতি, আর সেটা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ড্রোনের পাহারা আর আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে হয়তো কোনো এলাকা সাময়িকভাবে দখলে রাখা যায় ঠিকই, কিন্তু সরাসরি ইরানের ভূখণ্ডে ঢুকে মুখোমুখি লড়াইয়ের ফলাফল মার্কিন বাহিনীর জন্য হবে কঠিন পরীক্ষা। চলমান যুদ্ধ এখন রূপ নিয়েছে একটি অসম যুদ্ধে। আমেরিকা ও ইসরায়েল প্রতিদিন শত শত হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান থাকে কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায়। শত্রুকে একবার বড় কোনো আঘাত করতে পারলেই লাফিয়ে বাড়ে তেহরানের মনোবল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এই অচলাবস্থা নিরসনে ইরানকে বারবার আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দূরে সরে আছে তার ইউরোপীয় এবং ন্যাটো মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশসীমায় মার্কিন আধিপত্যের ব্যর্থতা অনেকাংশেই ধসিয়ে দিয়েছে আমেরিকার মনোবল। এর জেরে ইরানে স্থল অভিযানের কথা হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে হোয়াইট হাউস। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরানকে গেল 15 দিনে 5টি আলটিমেটাম দিয়ে আলটিমেটামের রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও ইরানকে বাগে আনা বা ইরান যুদ্ধে জয় তো দূরে থাক, হরমুজ প্রণালী খোলাও নিশ্চিত করতে পারছেন না তিনি। ফলে বিশ্ববাজারে যেমন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, তেমনই কমছে বিশ্বের আমেরিকার মোড়লগিরির প্রভাব। শুধু তাই নয়, ট্রাম্পের আলটিমেটামের রেকর্ড নিয়ে চলছে উপহাস আর হাসি। এমনকি মজার ছলে গোটা বিশ্বেই প্রশ্ন উঠেছে, ট্রাম্পের পরবর্তী আলটিমেটামের তারিখ কি ঠিক করা হয়ে গেছে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। The United States military began major combat operations in Iran. ইরানের সাথে যুদ্ধে নেমে আলটিমেটামের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক চূড়ান্ত আলটিমেটাম দিয়েও ইরানের যুদ্ধে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে একাধিক আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। 21 মার্চ ইরানকে উদ্দেশ্য করে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আলোচনার অগ্রগতির দোহাই দিয়ে সময়সীমা 5 দিন বাড়ানোর কথা উল্লেখ করেন ট্রাম্প। এর 3 দিন পর আবারও বোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। নতুন করে 10 দিনের সময়সীমা ঘোষণা করেন ট্রাম্প। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক হুমকিটি এসেছে গত 5 এপ্রিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এই দিনটিকে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে অভিহিত করেছেন। তবে এরপর আবারও ভিন্ন সুরে কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য 6 এপ্রিলের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছাতে পারে।
হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় ডোনাল্ড ট্রাম্প এখন যে ডেডলাইন গেম খেলছেন তা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তার হুঙ্কার বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে একের পর এক সময়সীমা বাড়ানো তার সামরিক সক্ষমতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ইতিহাস বলছে হুমকি যখন বাস্তবায়িত হয় না তখন তা শত্রুপক্ষকে আরও সাহসী করে তোলে। তেহরানের অনমনীয় মনোভাব সম্ভবত সেই সত্যেরই প্রতিফলন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোট বাহিনী। হত্যার দায় স্বীকার করে ইসরায়েলের দাবি, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। সন্দেহ তৈরি হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে কি আসলে দেশটিকে দুর্বল করতে পারছে ইসরায়েল ও আমেরিকা, নাকি দ্রুত অন্য কেউ দায়িত্বে চলে গিয়ে আরও শক্তিশালী করছে ইরানকে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে একের পর এক যুদ্ধ বিমান ভূপাতিত করার পর বড় ধরনের ধাক্কা খেল ইরান। ইরানের IRGC জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খামেনি। ইরানের তেহরান প্রদেশের রাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো এই হামলায় 6 শিশুসহ নিহত হয়েছেন প্রায় 13 জন। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, সকালে চালানো ওই হামলাতেই প্রাণ হারান খামেনি। এতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সংস্থাটি। ইরানের বিবৃতির পর খামেনির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা। সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রেও দেখা গেছে, বেশিরভাগ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরেই ইরান তা নিশ্চিত করেছে। তবে এবারই ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবরটি ঘোষণা করেছে। এর আগে IRGCর গোয়েন্দা প্রধান ছিলেন মোহাম্মদ কাজেমি। 2025 সালের 15 জুন ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। সেই শূন্যস্থান পূরণ করে দায়িত্ব নেন খাদেমি, কিন্তু 1 বছরের মাথায় তাকেও একই পরিণতি বরণ করতে হলো। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের জন্য এতে খুব বেশি চাপ পড়বে না, দ্রুতই তার স্থানে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, IRGCর গোয়েন্দা প্রধানকে টার্গেট করে এমন হামলা ইঙ্গিত দিচ্ছে সংঘাতের নতুন মাত্রার দিকে। কারণ গোয়েন্দা প্রধান শুধু সামরিক নয়, কৌশলগত ও নিরাপত্তা পরিকল্পনারও কেন্দ্রবিন্দুতে থাকেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিপর্যস্ত। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে টালমাটাল জ্বালানি তেলের দাম। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ জ্বালানি সংকটের এই ঝাপটায় রীতিমতো খেই হারিয়ে ফেলছে, যা বাড়তি চাপ তৈরি করেছে বাংলাদেশের মতো দেশগুলোর উপরও। তবে জ্বালানি তেলের দাম বাড়বে বলে সবাই ধারণা করলেও সেই পথে হাঁটেনি বাংলাদেশ সরকার। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ জ্বালানি সংকটের এই ঝাপটায় রীতিমতো খেই হারিয়ে ফেলছে। কলম্বো থেকে ইসলামাবাদ সবখানেই যখন জ্বালানি সংকটের দীর্ঘশ্বাস, তখন বাংলাদেশ যেন এক ব্যতিক্রমী উদাহরণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে গত 3 এপ্রিল 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বড় পরিসরে বাড়িয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণায় পাকিস্তানে ডিজেলের দাম প্রায় 55% এবং পেট্রোলের দাম 42% বাড়ানো হয়েছে। ফলে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে 520.35 রুপি এবং পেট্রোলের দাম হয়েছে 458.40 রুপি। কেরোসিন তেলের দামও বাড়িয়ে 457.80 রুপি নির্ধারণ করা হয়েছে। একই অবস্থা শ্রীলঙ্কাতেও। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় শ্রীলঙ্কায় তেলের দাম 25% পর্যন্ত বেড়েছে। ফলে শ্রীলঙ্কায় প্রতি লিটার সাধারণ পেট্রোলের দাম 317 রুপি থেকে বৃদ্ধি করে 398 রুপি করা হয়েছে। আর গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম 79 রুপি বাড়িয়ে 382 রুপি নির্ধারণ করা হয়েছে। জ্বালানি ঘাটতি মোকাবেলায় প্রতি বুধবার সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে, স্কুল বন্ধ রাখা হয়েছে এবং দীর্ঘ লাইনের কারণে পেট্রোল পাম্পগুলোতে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
নেপালের পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটি ল্যান্ডলকড হওয়ায় সমুদ্র বন্দর থেকে তেল নিতে পরিবহন খরচ অনেক বেশি পড়ে। নেপাল নিজের দেশে কোনো তেল উৎপাদন করে না, তারা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন থেকে তেল কেনে তা নিজেদের দেশে সরবরাহ করে। ভারত প্রতি 15 দিন অন্তর আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে নেপালকে নতুন দামের তালিকা দেয়, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে নেপালে তার সরাসরি প্রভাব পড়ে। নেপালের ভৌগোলিক অবস্থান পাহাড়ি হওয়ায় সেখানে পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম সড়কপথ। তেলের দাম বাড়ার সাথে সাথে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং বাসা ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মধ্যে তেলের দাম নিয়ে চরম অসন্তোষ ও হাহাকার বিরাজ করছে। স্বস্তিতে নেই ভারতও। দেশটিতে অভ্যন্তরীণ কর কাঠামো এবং বিশাল চাহিদার কারণে সাধারণ মানুষের ওপর চাপের পাহাড় জমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটায় ভারতের সামগ্রিক তেল আমদানি কমেছে। এছাড়া গত কয়েক বছরে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান রেকর্ড পরিমাণে কমেছে। এর ফলে ভারতের আমদানি খরচও দিন দিন বাড়ছে। তবে গত 5 এপ্রিল এক নাটকীয় মোড় নিয়ে দীর্ঘ 7 বছর পর ইরান থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করেছে ভারত। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ 7 বছর পর তেহরানের কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ রাখার পর ভারতের এই পদক্ষেপকে একটি বিরল ও গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববাজারে তেলের দামের অগ্নিমূল্য এবং প্রতিবেশী দেশগুলোর হাহাকারের মাঝেও বাংলাদেশ যে স্থিতিশীলতা বজায় রেখেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে সরকারের সঠিক পরিকল্পনা, ভর্তুকি নীতি এবং আমদানির বিশেষ কৌশল। হরমুজ প্রণালী নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন বাংলাদেশ কোনো পক্ষ না নিয়ে উভয়ের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছে। অস্থিরতার মধ্যে চট্টগ্রাম বন্দরে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। বাংলাদেশ কেবল ওপেন মার্কেট থেকে তেল কেনে না, কুয়েত, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এর ফলে বিশ্ববাজারে সাময়িক দাম বাড়লেও চুক্তিবদ্ধ দেশগুলো থেকে একটি স্থিতিশীল দামে তেল পাওয়া সম্ভব হয়। বন্দর সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী গত 1 মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি নিয়ে মোট 33টি জাহাজ ভিড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকলেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে রাশিয়া থেকেও 6 লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হয়েছে। দেশে এখনো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে সরকারি নির্দেশনায় বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। এর আওতায় সারা দেশে অবৈধ মজুদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে অভিযান। তবে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঝুঁকি দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় চাপ বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী 2টি নৌকাডুবির ঘটনায় অন্তত 70 জন নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া নৌযান দুটি থেকে বাংলাদেশি সহ 32 জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এছাড়া এ পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলো জানায়, ওই নৌকা দুটি লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। মেডিটেরেনিয়ান সেভিং হিউম্যানস এবং সি ওয়াচ নামের সংস্থার তথ্যমতে নিহতদের ইতালীয় কোস্টগার্ডের একটি টহল নৌকায় তুলে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের দেয়া তথ্যমতে নৌকায় কমপক্ষে 105 যাত্রী ছিল। নিখোঁজ 71 যাত্রীর খোঁজে চলছে তল্লাশি অভিযান। খারাপ আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে প্রতি বছর এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে চলতি বছরে ভূমধ্যসাগরে অন্তত 683 জন মারা গেছেন, যা 2014 সালের পর অন্যতম সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এমআরআই মেশিনের ভেতরে ঢুকেই ভয়ে কাঁদতে থাকা সন্তানকে শান্ত করতে মেশিনের ভেতর ঢুকে গেলেন বাবা নিজেই। ব্রাজিলে নিয়মের গণ্ডি ভেঙে 5 বছরের ছেলের হাত ধরে নিজেই ঢুকে পড়লেন মেশিনের ভেতর। বাবাকে পাশে পেয়ে মুহূর্তেই শান্ত হয়ে যায় শিশু। এই হৃদয় ছোঁয়া ঘটনাটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। এমআরআই মেশিনের ভেতর ঢোকার মুহূর্তেই ভয়ে কেঁদে উঠেছিল ছেলে। আতঙ্কে ভেঙে পড়তে দেখে এগিয়ে যান বাবা। ছেলের চোখে ভয় দেখে এক মুহূর্ত দেরি করেননি তিনি। চিকিৎসকদের নিয়ম নীতির তোয়াক্কা না করে সন্তানকে সাহস দিতে নিজেই উপর হয়ে ঢুকে পড়লেন এমআরআই মেশিনের ভেতর। শক্ত করে ধরে রাখলেন ছেলের হাত।
বাবার উপস্থিতি যেন হয়ে উঠল সন্তানের জন্য সবচেয়ে বড় সাহস। চিকিৎসকরাও বাধা দেননি বাবা ছেলের এমন ভালোবাসার। মুহূর্তেই থেমে গেল কান্না, শান্ত হয়ে এলো ছোট্ট মুখটা। ভয় যেখানে জেঁকে বসেছিল সেখানে জায়গা নিল এক অদ্ভুত নিশ্চিন্ততা, কারণ পাশে ছিলেন বাবা, যার কাছে পৃথিবীর সব ভয় তুচ্ছ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ঘটনাটি ব্রাজিলের সাউথ কোস্টের একটি হাসপাতালের। 5 বছর বয়সী ছেলে আর্থার এমআরআই মেশিনের বিকট শব্দে ভয় পাচ্ছিল। তাকে শান্ত করতে এবং স্ক্যানটি সম্পূর্ণ করার জন্য বাবা জোয়াও নুনেস মেশিনের ভেতর তার ছেলের সাথে শুয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। দৃশ্যটি হাসপাতালের একজন কর্মী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ছুঁয়ে যায় লাখো মানুষের হৃদয়। নেটিজেনরা বলছেন এটাই আসল পিতৃত্ব, সন্তানকে শুধু বড় করা নয়, তার ভয়কে নিজের বুকে টেনে নেওয়াই একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব। কেউ লিখেছেন, বাবারা সবসময় শক্ত দেয়াল, যার আড়ালে সন্তানরা নির্ভয়ে দাঁড়াতে পারে। এই ছোট্ট ঘটনাটি মনে করিয়ে দেয়, বাবা হয়তো সবসময় মুখে ভালোবাসা প্রকাশ করে না, কিন্তু সন্তানের জন্য নিজের স্বাচ্ছন্দ্য, ভয়, এমনকি সীমাবদ্ধতাও ভুলে যেতে পারেন। নিঃশব্দ সেই ভালোবাসাই তাদের সত্যিকারের হিরো করে তোলে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।